ইসি আসলে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনে আপনার সেনা মোতায়েনের যে বিধান চাইছে, শুরুতে একটু জানতে চাই আপনারা কি স্থানীয় সরকার নির্বাচনে সেনা চান? চাইলে কেন চান, বা না চাইলে কেন চান না? দেখেন, আমি আলোচনা শুরুর আগে ভাইয়ের দুইটা কথার সচেতনভাবে আমি প্রতিবাদ করছি এবং স্ট্রংলি দ্বিমত পোষণ করছি। একটা বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নিয়ে উনি প্রশ্ন তৈরি করেছেন। বিগত 17 বছরে গণতন্ত্র হত্যা হয়েছে, সেইটা সহ বললে খুশি হতাম, কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ উঠে এসেছে। দীর্ঘদিন গণতন্ত্র থেকে বঞ্চিত বাংলাদেশ আজকে কিন্তু গণতান্ত্রিক ধারায় এবং দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে। কাজেই এই বক্তব্যের সাথে আমি একমত না। দ্বিতীয়, উনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নতুন। না, 96-এ তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা তো নতুন না। 96 থেকে এখন তো এটা কত বছর হয়ে গেল? 26, প্রায় 30 বছর। তো 30 বছর একটা স্বাধীন রাষ্ট্রের অর্ধেক টাইম। আমরা স্বাধীনতার যত বছর পেয়েছি তার অর্ধেক টাইম এটা তত্ত্বাবধায়ক সরকার এখানে এসেছে। হ্যাঁ, আওয়ামী লীগ তার প্রয়োজনে 173 দিন হরতাল আমাদের সাথে মিলে করেছিল, আবার এটাকে তারাই হত্যা করেছিল। বিএনপি দিতে চায় নাই, তখন আন্দোলন করে নেওয়া হয়েছে। তাহলে এটাকে আপনি মানে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি আস্থার জায়গা বাংলাদেশে আমরা এখনো তৈরি করতে পারি না রাজনীতিতে। সেই কারণেই তো পালানোর কথা না বললেও তো পালিয়ে গেছে এক শ্রেণীর মানুষ, মসজিদের ইমাম সহ। তাদের সবাইকে কি লোককে বলছে যে আপনারা পালিয়ে যান? না, তাদের বাড়ি ঘরে খোঁজা শুরু করছিল। তো পালিয়ে গেছে তো তারা নিজেদের অপরাধের কারণেই তারা পালিয়ে গেছে। কাজেই এই জায়গাটা উনি সাথে আমি দ্বিমত পোষণ করি। আর এটা আপনি আপনার সময় বলেন। আমি আমার যে প্রশ্নটা আপনি করেছেন এই জায়গায় আমি খুব সচেতনভাবেই বলতে চাই যে বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোতে আগামী দিনে জাতীয় নির্বাচনে যেভাবে সেনাবাহিনীর প্রয়োজন ছিল, স্থানীয় নির্বাচনেও সেনাবাহিনী প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের দলীয় স্ট্যান্ড কী হবে এটা দলীয়ভাবে একসময় জানিয়ে দেওয়া হবে। যেহেতু দলীয়ভাবে স্ট্যান্ড সম্পর্কে এখনো কোনো বক্তব্য হয় না, আমি দলীয় বক্তব্য দিতে পারছি না। বাট আমি ব্যক্তিগতভাবে একজন কর্মী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি সেনাবাহিনী মোতায়েনের পক্ষে। সেই ক্ষেত্রে আমার যুক্তিগুলো কি হতে পারে? সেই যুক্তিগুলোর এক নাম্বার হচ্ছে, দেখেন যে বাংলাদেশ পুলিশের যে সক্ষমতা, অভ্যুত্থান পরবর্তী বহু পুলিশ কিন্তু কর্মস্থলে জয়েন করে নাই। বহু পুলিশকে আইনের মুখোমুখি, বিচারের মুখোমুখি করা হচ্ছে, অনেককে সাসপেন্ড করা হচ্ছে, অনেকে এখনও কিন্তু অভিযুক্তের খাতায় আছে। বাট অন্তর্বর্তী সরকার থেকে আজকে পর্যন্ত যে সরকার আছে, কেউই কিন্তু পুলিশ বাহিনীতে এই পরিমাণ নিয়োগও দিয়ে মানে দেশপ্রেমিক মানে প্রশাসন গড়ে তুলতে পারে নাই। তাহলে এখানে কিন্তু একটা সংকট হয়ে গেছে এবং একটা ট্রমা কিন্তু একটা বাহিনীতে আছে, তারা সেইভাবে হ্যান্ডেল করতে পারে না। এরপরে আপনি যদি দেখেন যে আমাদের দেশে শুধু রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু সহিংসতা নেই, নিজ দলের ভিতরেও কি আছে? সহিংসতা আছে, হত্যা আছে। বিএনপি তো নিজ দলের ভিতরেই অনেক হত্যাকাণ্ড হয়, আর যখন একই দলের একাধিক প্রার্থী হয় তখন তো হত্যাকাণ্ডটা বাড়ার সম্ভাবনাও থাকে। সেটা মানে ফেস করার মতন অবস্থা কিন্তু বাংলাদেশ পুলিশের নাই। এরপরে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু হাম্বিতাম্বি কিন্তু করতেই আছে, সে আসবে কি না আসবে তা জানি না, কিন্তু এর হাম্বিতাম্বি তো তাদের এটা আছে, একযোগে ঢুকবে, তারা সন্ত্রাস করবে। তাহলে এই জায়গায় কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে পারে একটা সুযোগ নিয়ে। এরপরে আমি যেটা বলতে চাই যে দেখেন যে বাংলাদেশের ভাই যেটা বলেছেন যে পুলিশ সেনাবাহিনীকে ভিতরে দেখতে চাই, বাইরে আসলেই বরঞ্চ সমস্যা। কিন্তু বিগত 17 বছরে তো ভিতরে ছিল, গুম খুন আয়নাঘর কোথায় হয়েছিল, কারা করেছিল? তাহলে ভিতরে রেখেই তো আরও এগুলো তৈরি করতে সহজ হয়েছিল, কারণ জনগণের মুখে মুখে হয়ে তো আমরা জনগণ কমফোর্ট ফিল করে। বাংলাদেশের সাধারণ জনগণ চাই যে সেনাবাহিনীর মতন একটা দেশপ্রেমিক শক্তি যদি ভোটের মাঠে থাকে তাহলে সাধারণ মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে। এটাই বাস্তবতা। এটা বলছে যে তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি আসলে খুব খারাপ, আর সেই কারণে ইসি আগে আজ করতে পেরেছে। এই কারণে নির্বাচন দিয়ে যেমনটা মাহবুব কামাল বলছিলেন যে লোকাল গভর্নমেন্টকে নিয়ন্ত্রণে নেওয়ার যে রাইভালরি জামায়াত এবং বিএনপি সরকারের মধ্যে, এটা যে কোনো থাকবে, এটা পারস্পরিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভিতরেও থাকবে, একই দলের বিদ্রোহী প্রার্থীদের ভিতরেও থাকে। কাজেই নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাট আমি মনে করি ইসি হয়তো একটা নির্বাচনে বিশৃঙ্খল, রক্তপাত এবং তাদের ব্যর্থতা আনতে চায় নাই বলে তারা নিরাপদে এটা রাখতে চায়। আরেকটা জিনিস খুবই স্পর্শকাতর, বাংলাদেশের জন্য এখন সীমান্তে কিন্তু পশ্চিম থেকে শুরু করে অনেক
কিছু ঘটনা ঘটছে, এই জায়গায় আমাদের বিজিবিকে কিন্তু সেখানে রাখতে হচ্ছে, যার কারণে আমাদের এই ফোর্সটা কিন্তু নির্বাচনের সময় আমাদের কাজে লাগানোর পসিবিলিটি অনেক কমে যাচ্ছে। সেই জায়গায় সেনা মোতায়েন অনেক পোস্ট তো আছে না, ফোর্স আছে, বাকি অনেকগুলো বাহিনী আছে। হ্যাঁ, বাহিনী আছে, আনসার দিয়ে তো আর এটা ট্যাকেল করা সম্ভব না, এটা তো সম্ভব না, এটা তো আপনারা জানেন। তাহলে সব মিলায় আমি মনে করি যে সেনা মোতায়েনের যে বিষয়টা ইসি বলছে, আমি একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এটাকে সাপোর্ট করি। আমাকে 1 মিনিট দিন। হ্যাঁ, 1 মিনিট। জি জি, এবিএম মোশাররফ হোসেন, সেটা হচ্ছে যে আমার 1 মিনিটে শেষ করবেন। জি, কো ডিসকাশন, উনি যে দুইটা বিষয় বললেন না, দুইটার কোনোটাতেই কিন্তু আমি টাইম মেনশন করি নাই। আমি বলছি পারস্পরিক আস্থাহীনতা। বাংলাদেশে কখনোই গণতন্ত্র চর্চা হয় না, ওই 17 বছর তো পরের কথা, কখনোই হয় নাই। এখন তো আমরা একটা অভিযাত্রায় বলছি, উঠছি, এটাকে আপনি কেন ইগনোর করবেন? বলতেছি শুনেন, গণতন্ত্র চর্চা হয়েছে 91 থেকে 2001, এই যে মোটামুটি হয়েছে। আচ্ছা, এখন কেন বলতেছি, এই যে দেখেন জুলাই সনদ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে যে কনফ্লিক্টটা দেখা দিছে, হ্যাঁ, আপনি নিজেও জানেন, এবং জামাতের আমির বলছে যে জুলাই সনদ ইনকর্পোরেটেড না হলে এই সরকার অবৈধ, মানে কনফ্লিক্টটা কোথায় চলে গেছে। আচ্ছা, তারপরে তত্ত্বাবধায়ক সরকার, আমি তো টাইম বলি নাই, আমি বলছি থিওরিটিক্যালি তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে গণতন্ত্রের জন্য কলঙ্ক। এইটা কবে হয়েছে না হয়েছে তো আমি বলি নাই। পৃথিবীর বহু দেশে এখন বাংলাদেশের এই কনসেপ্ট কি করছে, জেনারেট করছে, তারা নিয়ে আসতেছে, সো দ্যাট আপনি যেটা বলছেন বাংলাদেশের আদালত এটা বলছে, না, কোনো সভ্য দেশে এটা নাই। বাংলাদেশের আদালত রায় দিয়েছে। শুনেন, এই পাকিস্তান কোনো সভ্য দেশ না, কোনো পাকিস্তান ছাড়াও বহু দেশে আছে, ওগুলো সভ্য দেশ বলেছে। আপনারা যেভাবে বলেন আর কি, ওই যে নিজের নামের পাশে জ্যেষ্ঠ সাংবাদিকও লাগাচ্ছে যে এখন কুমাই দিয়ে, এখন কোনো সভ্য দেশে কেয়ারটেকার নাই। আচ্ছা, আরেকটা বললেন 17 বছর আর্মি তো বাইরে ছিল, হ্যাঁ ছিল তো, আমরা অভ্যুত্থানটা কেন করলাম? 17 বছর আর্মি। আপনি বলেন যে তাহলে যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক চাইছিল তখন তারা অসভ্য ছিল, বিএনপি যখন তত্ত্বাবধায়ক চাইছে বিএনপি অসভ্য ছিল, সবাই অসভ্য ছিলাম, তা না সেটা ইস্টাবলিশ করার দায়িত্ব, সেটা অসভ্য না হলে অসভ্য। আমি এটার সাথে ডিফার করি বলেই আমি আপনার এই কথার প্রতিবাদ, সচেতন ভাবে প্রতিবাদ করছি, বরং অসভ্য দালালদের দ্বারাই বাংলাদেশে এই রাজনীতির কি হয়েছে, কবর রচনা হয়েছে। দালাল সাংবাদিক, দালাল বুদ্ধিজীবীরা যেদিন এসে কি করেছে, চাটুকারিতা করেছে, গণভবনে দিয়ে শেখ হাসিনার মুখ দিয়ে বের করেছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না, কি চাটাকারু করেছে, তখনই বাংলাদেশে গণতন্ত্রের কি হয়েছে, কবর রচনা হয়েছে। এগুলো বলেন না, একটা নতুন ধারাই বাংলাদেশ যাচ্ছে, এই গণতান্ত্রিক অভিযাত্রায় আপনাদের মতন লোকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা কোনো নতুন ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশকে পিছনে নিয়ে যাবেন না, প্লিজ। প্রসঙ্গের বাইরে কেন যাবেন? অবশ্যই যাব, কেন? আপনি 1 মিনিট বলতে যেহেতু অনেক মিনিট, আমি সবচেয়ে কম টাইম বলছি। শুনেন, অভ্যুত্থানটা হয়েছে তো নতুন বন্দোবস্তের জন্য, হয় নাই? অভ্যুত্থানটা কেন হয়েছে? হ্যাঁ হয়েছে, সেটা নিয়ে তো কনফ্লিক্ট থাকবেই আমাদের ভিতরে, জুলাই নিয়ে। আপনি তো বললেন যে 17 বছর তো আর্মি বাইরে ছিল, হ্যাঁ ছিল। তাই শেখ হাসিনারটা একটু সমালোচনা করে তারপরে এখানে আসেন, মানে এটা বিতর্কের নিয়ম কেন? বিতর্কের নিয়ম না, আপনি কনফ্লিক্ট যখন তৈরি করবেন, গণতান্ত্রিক চর্চায় নাই বাংলাদেশ, এই কথা আপনি বলতে পারেন না। আমি বলি শুনেন, এটা আপনি বলতে পারেন না। আমরা বহু রক্তের বিনিময়ে গণতান্ত্রিক চর্চায়। মাঠে কি বক্তৃতা হচ্ছে আপনি শুনেন না? মাঠের বক্তৃতা এটা চলবে, এটাও গণতন্ত্র। সরকারি দল একরকম বলবে, বিরোধী দল সমালোচনা করবে, এটাও গণতন্ত্র। ব্যবহার করা হয় অবশ্যই, এখানে কোনো অশ্লীল ভাষা, অসহনীয় ভাষা ব্যবহার করা হয় নাই। যাক, এটা মানুষ দেখতেছে, কি দেখবে।